নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন শিবনাথ ভট্টাচার্যের লেখা কল্যাণী। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল এবার পুজোর ছুটিতে দেশে এসে বসে নিশ্চিন্ত মনে একটি গল্প লিখব। সর্বপ্রকার বাহুল্যবর্জিত অনাড়ম্বর একটি কাহিনী, হয়তো একটি উপেক্ষিতা পল্লীবধূ শাশুড়ি ননদের গঞ্জনা শুনতে শুনতে সারাদিন মুখটি বুজে সংসারের যাবতীয় কাজকর্ম করে যায়, আর রাত্রে সপরিবারটিকে সন্তর্পণে আড়াল করে অপ্রচুর প্রদীপের আলোয় প্রবাসী স্বামীকে চিঠি লিখতে বসে। এমনিতর একটি বেদনা ব্যথাতুর জীবনের অনুক্ত ইতিহাস, সকল সময় যা চোখে পড়ে না, অথচ মন যাতে অনন্তকালের জন্য সায় দেয়, তারই একটি বিস্তৃত বিবরণ কালি কলমে লিপিবদ্ধ করে যাওয়া। অনুরূপ একটি অভিলাষ অনেকদিন থেকেই আমার মনের মধ্যে বাসা বেঁধেছিল। সেদিন ষষ্ঠী, বাড়ির সামনে প্রাচীন অশ্বত্থ গাছটার নিচে মাদুর বিছিয়ে বসে এমনিতর একটি অদৃশ্য ভাবকল্পনায় বিভোর হয়ে যাচ্ছিলাম। এমন সময় একটি পরিচিত কণ্ঠের আহ্বানে মুখ তুলে দেখি আধসেরি একটা ঘটি হাতে করে আমার সামনে দাঁড়িয়ে মাঝের পাড়ার অঘোর পিসি। অঘোর পিসির ছেলে গোষ্ঠ ছিল বাল্যকালে আমার পাঠশালার সহপাঠী। সেই সুবাদে আমি দেশে এলেই সে আমাকে এক ঘটি করে দুধ দিয়ে যায়। ঘটিটা আমার সামনে বসিয়ে রেখে অঘোর পিসি বলল, বাবাকে যে বড্ড রোগা দেখাচ্ছে এবারে। বয়স হয়েছে বলে হয়তো অঘোর পিসির চোখে ছানি পড়েছে, তাই আমার এই নধর পরিপুষ্ট চেহারাখানিকে দেখে অঘোর পিসি রোগা ঠাউরাচ্ছে। কিন্তু তবুও তার কথার সুরে এমন একটা আন্তরিকতার টান ছিল যা শুনলে সাধারণত মানুষের মন একটুখানি সহানুভূতি লাভের আশায় ব্যাকুল হয়ে ওঠে। কতকটা আক্ষেপের সঙ্গে বললাম, আর যে খাটুনি পড়েছে পিসি। আমার কথাটার পূর্বানুবৃত্তি করে অঘোর পিসি বলল, তার ওপর আবার 12 মাস হোটেলে খাওয়া, এ কি আর ভদ্রলোকের শরীরে সয়গা? মেসে থেকে কলকাতায় আমি স্কুল মাস্টারি করি। অঘোর পিসি পল্লীগ্রামের লোক, মেস শব্দের প্রকৃত অর্থ তার জানা নেই। সেখানকার খাওয়া দাওয়া বাড়ি অপেক্ষা ভালো হয়। কথাটা অঘোর পিসি বিশ্বাস করলো কিনা জানি না। একটুখানি চুপ করে থেকে সে বলল, হ্যাঁ গা বাবা, তুমিও তো কলকাতায় থাকো, আমাদের গোষ্ঠর সঙ্গে দেখা হয় না? শুনেছিলাম বটে কালীঘাট অঞ্চলের ওইদিকে কোথায় গোষ্ঠর শ্বশুর বাড়ি। শাশুড়ি বউয়ে বনিবনা হয় না, গোষ্ঠর স্ত্রী চিরকাল বাপের বাড়িতেই থাকে। প্রথম প্রথম গোষ্ঠ দেশের বাড়িতেই থাকতো। সম্প্রতি মাস আষ্টেক হলো সেখানকার একটি ঢালাইয়ের কারখানায় তার চাকরি হওয়ায় সেও শ্বশুরবাড়িতে গিয়ে বাস করছে। অঘোর পিসিকে জানালাম যে গোষ্ঠর সঙ্গে আমার দেখা হয় না বটে, তবে ঠিকানা দিলে সময় মতো একদিন গিয়ে না হয় দেখা করে আসতে পারি। অত্যন্ত আগ্রহের সঙ্গে অঘোর পিসি বলল, সেই জায়গা বাবা, বাজারের কাছে হলদে রঙের বাড়িখানা, একেবারে বড় রাস্তার ওপরে বললেই হয়। অঘোর পিসির মতো লোক জীবনে যারা কদাচিৎ শহরের মুখ দেখেছে, শহরের পথঘাট সম্বন্ধে তাদের ইঙ্গিত একেবারে অস্বাভাবিক নয়। কিছুক্ষণ চুপ করে থেকে স্মিত মুখে অঘোর পিসি বলল, সেবারে কালীঘাটে মাকে দর্শন করতে গিয়ে ওদের বাড়ি ছিলুম কি না এক রাত্রির। জিজ্ঞাসা করলাম, তার রাস্তাটার নাম কি? নিঃসংশয়ে অঘোর পিসি বলল, কালীঘাট বাজারের রাস্তা। সে তুমি সেখানে গেলেই দেখতে পাবে বাবা, হলদে রঙের দোতলা বাড়ি, সামনেই দেখবে একটা কালো ষাঁড় শুয়ে আছে। কি খেয়াল গেল জিজ্ঞাসা করলাম, আচ্ছা পিসি, গোষ্ঠ কি ঘর বাড়ি ছেড়ে চিরকাল শ্বশুরবাড়িতেই বাস করবে? উদাস কণ্ঠে অঘোর পিসি বলল, কি জানি বাবা, ছেলে মানুষটি তো নয় যে বুঝিয়ে বলবো। কথাটা বলবার সঙ্গে সঙ্গে তার চোখের কোণে 2 বিন্দু অশ্রু মুক্তোর মতো দানা বেঁধে উঠল।
ঈষৎ বিকৃত স্বরে বলল, মা হয়ে আমি কি কখনো এমন করে থাকতে পারি গা বাবা? অঘোর পিসির 3টি সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ গোষ্ঠই যা এখন জীবিত। প্রথম দুটির একটিকে 16 বছরের ও অপরটিকে 12 বছরেরটি করে নিরুপায়ের মতো তাদের সে জমের হাতে তুলে দিয়েছে। বিধবা হবার পর গরু পুষে লোকের বাড়ি বাড়ি দুধ বিক্রি করে অতি কষ্টে অঘোর পিসি নাবালক গোষ্ঠকে মানুষ করেছিল। বড় হয়ে সেও এখন পরের মতো বহু দূরে চলে গেছে। স্ত্রীর সঙ্গে মার বনিবনা হয় না বলে গোষ্ঠর মা হয়েছে পর, আর শ্বশুরবাড়ি হয়েছে আপন। অঘোর পিসিকে সান্ত্বনা দিয়ে বললাম, কিছু ভেবো না পিসি, গোষ্ঠ তোমার ভালোই আছে। আঁচলের প্রান্তে চোখ মুছে অঘোর পিসি বলল, হতভাগাটা যদি মাঝে মাঝে একখানা করে চিঠিও দেয়, তাহলেও আমাকে আর এমন করে পথে পথে কেঁদে বেড়াতে হয় না। 4খানা চিঠি দিলুম গা বাবা, তার একখানারও কি জবাব দিতে নেই? জিজ্ঞাসা করলুম, কোন ঠিকানায় চিঠি দিয়েছিলে? কেন, কালীঘাট বাজারের রাস্তা, গোষ্ঠর শ্বশুরের নাম, সে সব ঠিকই লিখেছিলুম, শুধু আমার এইখানটা। বলে সে একটি হাত দিয়ে নিজের কপালখানা আমায় দেখিয়ে দিল। ঠিকানা ভুল হয়েছে বলেই হয়তো অঘোর পিসির চিঠি গোষ্ঠর কাছে পৌঁছয়নি, কিন্তু গোষ্ঠর তো আর ঠিকানা ভুল হবার কথা নয়। ইচ্ছা করলে সে শতপ্রবৃত্ত হয়ে মাকে একখানা চিঠি লিখতে পারে না। এ কথা সে কথা বলে কিছুক্ষণ পরে অঘোর পিসি বিদায় নিল। পুনরায় আমি গল্প লেখায় মনোসংযোগ করলাম, কিন্তু যতবারই আমি মনের মধ্যে সেই কল্পচারিণী গ্রাম্য বধূটির ছবি পরিকল্পনা করবার চেষ্টা করলাম, ততবারই আমার মনে শুধু পড়ল অঘোর পিসির সেই ব্যথিত পাণ্ডুর মুখখানি, তার বেদনা বিচলিত কণ্ঠস্বর। মা হয়ে কি আমি থাকতে পারি গা বাবা এমন করে? আমার শৌখিন কল্পনাবিলাস যেন সত্যকারের আলো বাতাস ও পৃথিবীর স্পর্শ পেয়ে বিভিন্নভাবে এক গোচরীভূত বাস্তবে রূপান্তরিত হয়ে গেল। দিন 4-5 পরের কথা। আহারাদির পর সেদিন দুপুরবেলায় ঘরের মধ্যে শুয়ে পুরনো একখানা ইংরেজি পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম। এমন সময় খোলা দরজা দিয়ে অঘোর পিসি এসে ঘরের মধ্যে প্রবেশ করল। এমন অসময়ে তাকে হঠাৎ আসতে দেখে জিজ্ঞাসা করলাম, কি গা পিসি? ঈষৎ হেসে অঘোর পিসি বলল, এতদিন পরে বুঝি ছেলের আমার মনে পড়ল মাকে। এই বলে সে কাপড়ের ভেতর থেকে একখানা পোস্টকার্ডের চিঠি বের করে আমার হাতে দিয়ে বলল, পড়ো তো গা বাবা, হতভাগাটা কি লিখেছে। চিঠিখানা পড়ে দেখলাম গোষ্ঠর চিঠি নয়। বছর 2 পূর্বে সে পার্শ্ববর্তী গ্রামের জনৈক শ্যাকরার কাছ থেকে ধারে কয়েকখানি গহনা গড়িয়েছিল। তারই দরুন সে এখনও গোষ্ঠর কাছে কিছু পায়। উক্ত টাকার তাগাদা করে সেই চিঠিতে সেই শ্যাকরাটি লিখেছে যে চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে টাকা শোধ না দিলে সে নালিশ করে তার পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করবে। চিঠিখানা আগাগোড়া অঘোর পিসিকে পড়ে শোনালাম। ইতিপূর্বে চিঠিখানা পেয়ে তার মুখে যে একটুখানি আনন্দের হাসি ফুটে উঠেছিল, চিঠির বক্তব্য শুনে সেই হাসিটুকু যেন অপরাহ্নের হঠাৎ মিলিয়ে যাওয়া শেষ রৌদ্রের মতো এক নিমেষে কোথায় অন্তরিত হয়ে গেল। বিস্মিত সুরে অঘোর পিসি বলল, ও মা, দেখেছ, তলে তলে বউয়ের গয়না গড়ানো হয়েছে। বোঝো এবার, দেবে ওরা নালিশ ঠুকে। বললাম, কাউকে দিয়ে চিঠিখানা গোষ্ঠর কাছে পাঠিয়ে দিলে হয় না পিসি? কার খোসামত করতে যাব বাবা, মরুককে, যেমন কর্ম তেমন ফল। এই বলে সে অনেকটা উদ্ভ্রান্তের মতো ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার পরে ঘরের রোয়াকে বসে ঊর্ধ্বমুখে আকাশের দিকে চেয়ে গল্পের প্লট চিন্তা করছিলাম। এমন সময় খিড়কির দরজা ঠেলে অঘোর পিসি এসে বাড়ির মধ্যে প্রবেশ করল। রোয়াকের নিচে দাঁড়িয়ে আঁচলের গেরো থেকে এক টুকরো ভাঁজ করা কাগজ বের করে বলল, দেখো তো বাবা, লেখাটা ঠিক হয়েছে কিনা।
তার হাত থেকে কাগজখানা নিয়ে ভাঁজ খুলে পড়ে দেখলাম পার্শ্ববর্তী সেই শ্যাকরাটি তার পাওনা টাকা সমস্ত বুঝে পেয়ে রসিদ লিখে দিয়েছে। অঘোর পিসিকে জিজ্ঞাসা করলাম, তুমি বুঝি টাকাটা দিয়ে এলে? না দিয়েই বা থাকি কি করে বলো, পেটে যখন ধরেছি। অঘোর পিসির অশ্রুসিক্ত কণ্ঠস্বর যেন অন্তরের এক অপরিহার্য বেদনায় ভেঙে পড়বার উপক্রম হল। পেটে না খেয়ে দৈনিক নানারূপ দুর্ভোগ সহ্য করে অতি কষ্টে বুড়ি হয়তো ওই টাকা কটি তার অসময়ের জন্য সঞ্চয় করে রেখেছিল, কিন্তু সন্তানের এই সামান্য বিপদের কথা শোনা মাত্র অস্থির হয়ে সে তার দরিদ্র সঞ্চিত অর্থগুলি সব পুত্রবধূর অঙ্গদ্রব্যের বিলাসযোগ্যে আহুতি দিয়ে নিশ্চিন্ত মনে গৃহে প্রত্যাবর্তন করল। মা সন্তানকে শুধু স্নেহ দিয়ে মানুষ করে বলে নয়, সন্তানের সর্বপ্রকার অমঙ্গলের সামনে দাঁড়িয়ে এমনি করে বুক পেতে দেয় বলেই মায়ের গৌরবগাথা সমগ্র জনমনের বার্তায় ব্যক্ত। কাগজখানা অঘোর পিসির হাতে ফিরিয়ে দিলাম। একদিন কালীঘাটে গিয়ে গোষ্ঠকে কেন দেখে এসো না পিসি? অঘোর পিসি জবাব দিল, কার সঙ্গে যাব বাবা, শহরের পথঘাট তো আমার চেনা নেই। হ্যাঁ, আমি তোমায় নিয়ে যেতে পারি পিসি, এখানে তো আমার বিশেষ কোনো কাজ নেই। অধীর আনন্দে অঘোর পিসি বলল, তাহলে কালই কেন চলো না বাবা। আহা, বাছাকে আমার কতদিন দেখিনি। বললাম, বেশ তাই চলো। কিন্তু দুর্ভাগ্য অঘোর পিসির, পরদিন কালীঘাটে গোষ্ঠর শ্বশুরবাড়ি গিয়ে তাদের বাড়ির নিচেকার ভাড়াটেদের কাছ থেকে জানা গেল পুজোর ছুটিতে গোষ্ঠ তার শ্বশুর শাশুড়িকে নিয়ে কাশী বেড়াতে গেছে। কবে ফিরবে তা সঠিক তারা বলতে পারে না। ফিরে আসতে আসতে অঘোর পিসিকে জিজ্ঞাসা করলাম, চিড়িয়াখানা দেখতে যাবে পিসি? নির্লিপ্ত কণ্ঠে অঘোর পিসি বলল, না থাকবে, সেবার এসে ওসব দেখে গেছি। তার কাছে কলকাতায় দেখবার মতো আরও গোটা কয়েক বস্তুর নাম করলাম, কিন্তু কোনোটাতেই সে তেমন আগ্রহ দেখালো না। অবশেষে বলল, তোমার যদি দেখবার ইচ্ছে হয়ে থাকে বাবা, তুমি যাও না কেন? আমি ততক্ষণ মন্দিরে বসে একটু জপ করি। হেসে তাকে জানালাম যে আমার নিজের সেই ইচ্ছা নেই। কলকাতায় ওইসব দ্রষ্টব্যগুলি আমার নিত্য দেখার সামিল হয়ে গেছে। ফেরবার পথে হাওড়া স্টেশনে এসে দূরগামী একখানা ট্রেনে একদল যাত্রীকে বাক্স বিছানা নিয়ে ওঠানামা করতে দেখে অঘোর পিসি জিজ্ঞাসা করল, ওখানা বুঝি কাশির গাড়ি? অঘোর পিসির মুখে কাশীর নামটা শুনে তার উপর আমার কেমন একটা অদ্ভুত মমত্ববোধের সৃষ্টি হলো। তার পেটের ছেলে গোষ্ঠ গেল শ্বশুর শাশুড়িকে নিয়ে তাদের তীর্থধর্ম করাতে, আর বুড়ি মা যে তাকে এত করে মানুষ করল, সে মৃত কি জীবিত তারও একটা খোঁজ খবর নেবার প্রয়োজন মনে করে না। জিজ্ঞাসা করলাম, পিসি তুমি যাবে একবার কাশীতে? ম্লান হেসে অঘোর পিসি বলল, বুড়ো মানুষ পেয়ে বাবার বুঝি ঠাট্টা হচ্ছে? না পিসি, ঠাট্টা নয়, সত্যি বলছি। আমার তো এখনো অনেক ছুটি রয়েছে, চলো না কাশী বেরিয়ে আসা যাক। একটুখানি চুপ করে থেকে অঘোর পিসি বলল, বাবা, আমরা গরিব মানুষ, দূর দেশে গিয়ে তীর্থধর্ম করবার মতো ক্ষমতা আমাদের নেই। শ্বশুরের ভিটেই আমার কাশী বৃন্দাবন। সেই ভিটেতে রোজ সন্ধেবেলায় সন্ধে দেখানোই আমাদের সবচেয়ে বড় ধর্ম। অঘোর পিসির কথা শুনে আমার চোখের সামনে গোটা ভারতবর্ষের একখানি নিখুঁত ছবি ফুটে উঠল। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা প্রভৃতি পুণ্যশীলা মহীয়সীর নারীগণ আজ এই পৃথিবীতে বেঁচে না থাকলেও বিস্তৃত বহু শতাব্দী পূর্বে এই ভারতের মাটিতে একদিন তাঁরা যে বীজ ছড়িয়ে গিয়েছেন, যুগ যুগ ধরে তারই অঙ্কুর গজাচ্ছে অঘোর পিসির মতো তাদের শত শত বংশধরগণের নিভৃত অন্তরে। এর মাসখানেক পরে কলকাতায় একদিন আকস্মিক গোষ্ঠর সঙ্গে দেখা। ভবানীপুরের দিকে এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কাকে আমার নাম ধরে দাদা দাদা করে ডাকতে শুনে
মুখ ফিরিয়ে দেখি অঘোর পিসির ছেলে গোষ্ঠ। হাতে তার একটা ঘিয়ের টিন, পিছনে মুটের মাথায় এক ঝুড়ি তরি তরকারি। জিজ্ঞাসা করলাম, কি খবর রে গোষ্ঠ, খুব যে বাজার করছিস দেখছি। এই যে দাদা, বাড়িতে বামুন ভোজন আছে কি না তাই। বামুন ভোজন কিসের রে, কারো শ্রাদ্ধ নাকি? না না, শ্রাদ্ধ নয়, ওই শ্বশুর শাশুড়ি কাশি গয়া করে এলেন কি না, তাই বাড়িতে কাল দ্বাদশটি বামুন খাবে। তাকে তার মায়ের সম্বন্ধে সকল কথা বলে দেশে গিয়ে একবার বুড়ি মাকে দেখা দিয়ে আসতে বললাম। বাড়ি যেতে সম্মত হয়ে গোষ্ঠ বলল, হ্যাঁ আমার কি আর অসাধ দাদা যে বাপ পিতামোর ভিটেতে গিয়ে বাস করি, কিন্তু কি করব বলো, ওই একটা মাত্র বউ, মা আমার তাকে নিয়ে দুদিন ঘর করতে পারলে না। এই বলে একটুখানি থেমে আবার বলল, তাও বললুম দিন কতক না হয় এখানে এসেই থাকো, আমার শ্বশুর শাশুড়ি খুব অমায়িক লোক, কোনো কষ্ট হবে না। তা মা আমার তার শ্বশুরের ভিটে ছেড়ে কোথাও থাকতে রাজি নয়, আমি আর কি বলবো বলো। গোষ্ঠকে বললাম যে তাকে বিশেষ কিছু করতে হবে না, শুধু যেন সে মাঝে মাঝে বাড়ি গিয়ে বুড়ি মাকে একবার করে দেখা দিয়ে আসে। এর কয়েকদিন পরে একদিন শনিবার দেশের স্টেশনে নেমে গ্রামের পথ ধরে যেতে যেতে অঘোর পিসির বাড়ির কাছে এসে কি খেয়াল গেল, তার বাড়ির মধ্যে প্রবেশ করলাম। উঠোনে দাঁড়িয়ে অঘোর পিসির নাম ধরে ডাকতে ঘরের মধ্যে থেকে সাড়া এলো, কে গা? হ্যাঁ আমি গো পিসি বলে তার ঘরের মধ্যে প্রবেশ করে দেখি মেঝের ওপর খান কয়েক থলে বিছিয়ে অঘোর পিসি আগাগোড়া একখানা কাঁথা মুড়ি দিয়ে পড়ে আছে। আমাকে দেখে বলল, এসো এসো বাবা, জ্বরটা যেন আজ একটু বেশিই হয়েছে, কিছুতেই আর বসতে পারলুম না। তার ললাট স্পর্শ করে দেখলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে। মাথার উপর আলগা করে হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলাম, জলপটি দেব পিসি? না বাবা, ও ম্যালেরিয়া জ্বর, আপনিই সেরে যাবে। এই বলে সে ধীরে ধীরে চোখ বুজে ফেলল। এ কথা সে কথা কইতে কইতে গোষ্ঠর কথা উঠলে জিজ্ঞাসা করলাম, গোষ্ঠ এসেছিল নাকি? ব্যগ্রভাবে অঘোর পিসি বলল, কই না, তোমার সঙ্গে দেখা হয়েছিল বুঝি? বললাম, হ্যাঁ। কি বললে? বলেছিল শিগগিরই সে আসবে। তাহলে সে নিশ্চয়ই আসবে। ছেলেবেলায় গোষ্ঠর আমার মা অন্ত প্রাণ ছিল। তারপর ঈষৎ থেমে অত্যন্ত খাটো গলায় অঘোর পিসি জিজ্ঞাসা করল, হ্যাঁ গা বাবা, বৌমার পেটে কিছু হয়েছে শুনলে? হেসে বললাম, না তা কিছু জিজ্ঞাসা করিনি, গোষ্ঠর ছেলেপুলে কি? কতকটা আক্ষেপের সুরে অঘোর পিসি বলল, পোড়া কপাল, ছেলে পুলে। আজ 5 বছর হতে চলল বাবা, বিয়ে দিয়েছি, ছেলে পুলে হবার নামটি নেই এখনো পর্যন্ত। সেবার কত করে বাবা পঞ্চাননের ফুল কাড়িয়ে মাদুলি করে দিলুম, তা বৌমা আমার এমন লক্ষ্মী ছাড়া ঘরের মেয়ে যে 2 দিন পড়তে না পড়তেই কোথায় খুইয়ে এলো। অঘোর পিসিকে বললাম, তোমার রোজ এই রকম জ্বর হচ্ছে পিসি, দিন কতক না হয় গোষ্ঠর কাছে গিয়ে। আমার কথা শেষ হবার পূর্বেই অত্যন্ত উত্তেজিত কণ্ঠে অঘোর পিসি বলল, খেপেছ বাবা? তার বউয়ের মুখ নাড়া খেতে তার শ্বশুর বাড়ি গিয়ে থাকবো আমি? আমার যা করে ওই বাবা পঞ্চানন্দ। এই বলে সে যুক্তকর কপালে ঠেকিয়ে গ্রামের দেবতা বাবা পঞ্চাননের উদ্দেশ্যে বারবার নমস্কার করতে লাগল। তখন নতুন কমলালেবু উঠেছিল, খাবার জন্য গোটা কয়েক আমি সঙ্গে করে এনেছিলাম। পুঁটলি থেকে তার একটা বের করে খোসা ছাড়িয়ে অঘোর পিসির মুখের কাছে 1 কোয়া ধরে বললাম, নেবু খাও পিসি, খুব মিষ্টি নেবু। আমার হাতের দিকে চেয়ে স্মিত হাসছে অঘোর পিসি বলল, কমলা নেবু বুঝি? কিন্তু ও তো আমার খাওয়া চলবে না বাবা। ফি বছর নবান্নর সময় নৈবেদ্যিতে
নতুন চালের সঙ্গে 5 রকম নতুন ফল ঠাকুরকে দিয়ে তবে আমি খাই। অসুখে বিসুখে এবছরে এখনো আমার নবান্ন করা হলো না। এই বলে সে অতি সন্তর্পণে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সন্ধ্যা তখন গড়িয়ে আসছিল। পাশের বাড়িতে শাঁখ বেজে উঠলে অঘোর পিসি বলল, অন্ধকার হয়ে এলো, যাই সন্ধেটা দেখিয়ে আসি। বাধা দিয়ে বললাম, থাক পিসি, উঠো না, আলোটা আমিই জ্বেলে দিচ্ছি। শুধু আলো জ্বালালেই তো হবে না বাবা, হিঁদুর ঘরে গেরস্তর মঙ্গলের জন্য সকাল সন্ধে ছড়া জল দেওয়া আছে। যে কটা দিন বাঁচি দিয়ে যাই এমনি করে। এই বলে সে টলতে টলতে উঠে দাঁড়ালো। পথে আস্তে আস্তে বারবার আমার মনে হতে লাগলো, ভালোবাসাটাই সংসারে সর্বাপেক্ষা বড় নয়, তার সঙ্গে থাকা চাই এমনিতর গভীর কল্যাণ বোধ। তা যেখানে নেই, ভালোবাসা সেখানে শুধু মনের একটা উচ্ছ্বাস, একটি দুর্দমনীয় আবেগ মাত্র। তারপর মাস 4-5 কেটে গেছে। নানা কাজের ঝঞ্ঝাটে এ কমাস আর বাড়ি যাওয়া ঘটে ওঠেনি। সেবার গ্রীষ্মের ছুটিতে দেশে এসে শুনলাম, প্রায় মাসখানেক হলো গোষ্ঠ সস্ত্রীক দেশে এসেছে। অঘোর পিসির সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করলাম, কি গো পিসি, বউ কেমন ঘরকন্যা করছে? এদিক ওদিক চেয়ে ঈষৎ নিম্নকণ্ঠে অঘোর পিসি বলল, বাড়ির বউ যদি অত বাবু হয় তাহলে তাকে নিয়ে কি আর ঘরকন্না করা চলে গা বাবা? বৌমা আমার জলটি পর্যন্ত তুলে খেতে পারবে না, একটা ঝি রাখতে হয়েছে। আমাদের গেরস্তর ঘরে কি আর ওসব চলে? অঘোর পিসি সংসারের আরও অনেক কথা বলল। বুঝলাম পুত্রবধূর সঙ্গে তার আজও তেমন বনিবনা হয়নি। সেদিন সকালবেলায় বসে বসে সদ্যপ্রাপ্ত খবরের কাগজখানার পাতা উল্টাচ্ছিলাম। এমন সময় কাপড়ের একটা পুঁটুলি বগলে করে অঘোর পিসি এসে বলল, চললুম গো বাবা। বিস্মিত সুরে জিজ্ঞাসা করলাম, কোথায় চললে গো পিসি? কাশিতে, সেখানে আমার এক বঞ্জি জামাই আছে কি না? শুনেছিলাম বটে, কাশিতে তার ওই রকম কে একজন দূর সম্পর্কের আত্মীয় আছে, কিন্তু হঠাৎ আজ অঘোর পিসিকে পোঁটলা পুঁটলি নিয়ে কাশি যেতে দেখে আশ্চর্য না হয়ে পারলাম না। জিজ্ঞাসা করলাম, হঠাৎ সেখানে যে বড়? স্খলিত কণ্ঠে অঘোর পিসি বলল, আর কি বাবা, যাদের ঘরকন্না তাদের হাতে সব বুঝিয়ে দিয়েছি, এবার আমার ছুটি। তার কথার ইঙ্গিতে বুঝতে পারলাম নিশ্চয়ই বাড়িতে একটা কিছু হয়েছে, তাই অঘোর পিসি রাগ করে কাশি চলে যাচ্ছেন। পুনরায় জিজ্ঞাসা করলাম, কার সঙ্গে যাচ্ছ পিসি? সঙ্গে কারো যাবার দরকার নেই, হাওড়ার স্টেশনে গোষ্ঠ কাশির গাড়িতে তুলে দিয়ে সেখানে বঞ্জি জামাইকে একখানা টেলিগ্রাফ করে দেবেক্ষণ, সে স্টেশনে এসে নামিয়ে নেবে। আবার কবে আসবে পিসি? আসবার কথা আর বলো না বাবা, তোমাদের 5 জনের কল্যাণে হার কখানা যেন বাবা বিশ্বনাথের চরণে রেখে আসতে পারি। সেই দিনই দুপুরের গাড়িতে অঘোর পিসি কাশিতে চলে গেল। দিন 15 পরের কথা। স্কুলের ছুটি প্রায় শেষ হয়ে এসেছে। ঘরের রোয়াকে মাদুর পেতে শুয়ে একখানা বই পড়তে পড়তে মধ্যাহ্নের অলস আমেজে একটুখানি তন্দ্রার মতো এসেছিল। হঠাৎ যেন মনে হলো অঘোর পিসি আমায় ডাকাডাকি করছে। ধড়মড় করে উঠে চোখ রগড়াতে রগড়াতে দেখি সত্যি সত্যি আমার সামনে দাঁড়িয়ে মাঝের পাড়ার অঘোর পিসি। তাকে হঠাৎ ফিরে আসতে দেখে বিস্মিতের মতো আমি তার দিকে একদৃষ্টে চেয়ে রইলাম। আঁচলের গেরোটা খুলতে খুলতে অঘোর পিসি বলল, মা অন্নপূর্ণার পেশাদ, আসবার সময় মার পুজো দিয়ে এলুম কি না? তার হাত থেকে প্রসাদের খুঁড়িখানা নিয়ে জিজ্ঞাসা করলাম, হঠাৎ যে ফিরে এলে পিসি? মুখ ফিরিয়ে একবার এদিক ওদিক চেয়ে খাটো গলায় অঘোর পিসি বলল, সেখানে বঞ্জির মুখে শুনলুম কাশীর বীরেশ্বর ঠাকুর নাকি খুব জাগ্রত দেবতা, তার ফুল কাড়ানো মাদুলি ধারণ করে অনেক মেয়ের নাকি ছেলেপুলে হয়েছে।
তাই ভাবলুম নিয়ে গিয়ে বউটাকে, বাবার দয়ায় যদি কিছু হয়। কাশির কথা নিয়ে কিছুক্ষণ গল্পগুজব করার পর অঘোর পিসি সেদিনকার মতো উঠে গেল। সে চলে গেলে অনেক দিনের পর পুনরায় আমি গল্প লিখতে বসলাম। এবার আমার গল্পের বিষয়বস্তু হল আমার নিত্য দেখা অঘোর পিসির জীবননাট্যের একটি খণ্ড কাহিনী। গল্পের নাম দিলাম কল্যাণী।